আসসালামু আলাইকুম দর্শকরা। গর্ভকালীন সময় অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সি বেশি দূর আগাতে পারে না, অনেক সময় সেটা গর্ভপাতে রূপান্তরিত হয়ে থাকে। তো এটা কিন্তু ইদানিংকালে খুব বেশি একটা কমন প্রবলেম, যেটা আমরা প্রতি মুহূর্তে আমাদের চেম্বারের প্র্যাকটিস এবং হাসপাতালে যে রোগীগুলো দেখছি সেক্ষেত্রে দেখি ইদানিং দেখা যাচ্ছে বারবার ঘন ঘন গর্ভপাত বা যেটাকে আমরা বলি থেকে অ্যাবর্শন অথবা মিসক্যারেজ, সেই জিনিসগুলো কিন্তু হার দিনে দিনে বাড়ছে। তো সেটা নানাবিধ কারণ রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে সেই মিসক্যারেজ বা গর্ভপাত বা অ্যাবর্শন যেটাই বলি না কেন, সেটা কেন হয় এবং হলে আমাদেরকে কি করণীয় সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আমি আলাপ করব। তো আমরা সাধারণত গর্ভপাত যদি বলে থাকি, সেটা গর্ভপাত বলতে বলা হয়ে থাকে যদি 28 সপ্তাহ প্রেগনেন্সির আগে, যদি সময়ের আগে যদি ডেলিভারি হয়ে যায় বা রক্তক্ষরণের মাধ্যমে সেটা ডেলিভারি হয়ে যায়, সেটাকে আমরা কিন্তু গর্ভপাত বলে থাকি। সুতরাং এই গর্ভপাতটা সাধারণত এটাকে এজ অফ ভায়াবিলিটির সাথে আসলে আমরা সামঞ্জস্য রেখে গর্ভপাতের সময়টা নির্ণয় করা হয়। আমাদের মতো দেশগুলোতে সাধারণত আমরা 28 সপ্তাহে গর্ভপাত হিসেবে ধরা হলেও বিশ্বের অন্যান্য দেশে কিন্তু 24 সপ্তাহ পর্যন্ত, তারা এই পর্যন্ত যদি প্রেগনেন্সি 24 সপ্তাহের আগে নষ্ট হয়ে যায় সেটাকে গর্ভপাত বলে থাকে। তো আসুন আমরা জেনে নিই যে কি কি কারণে এই গর্ভপাতটা হয়ে থাকে। তো সাধারণত আমরা যদি প্রথম একদম আর্লি গর্ভপাতের কারণগুলো দিকে তাকিয়ে থাকি, তাহলে আমরা মোটা দাগে যদি বলতে চাই, তাহলে দেখা যায় থাকে সাধারণত বাচ্চারই যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, তাহলে কিন্তু এই প্রথম ট্রাইমেস্টারের যে অ্যাবর্শনগুলো মানে আর্লি অ্যাবর্শনগুলো হয়ে থাকে। সাধারণত এটার জন্য কিছু ভাইরাসের ইনফেকশন হয়ে থাকে, যেমন টর্চ ভাইরাস ইনফেকশন, টক্সোপ্লাজমা রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, হার্পিস ভাইরাস এবং অন্যান্য অনেক ধরনের ভাইরাস কিন্তু আসলে প্রকৃতিতে রয়েছে, যেটার ইনফেকশন হলে বাচ্চারই হয়তো বা ভ্রূণের গঠনগত অ্যাবনর্মালিটির জন্য অ্যাবর্শন হয়ে থাকে। এছাড়া অনেক সময় কিছু জেনেটিক কারণেও কিন্তু এই প্রথম ট্রাইমেস্টারের যে আর্লি অ্যাবর্শনগুলো হয়ে থাকে। এছাড়াও কিছু ডেফিসিয়েন্সির মাধ্যমে, যেমন যদি হাইপোথাইরয়েড থাকে কারো যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে বা আগে থেকে কোনো এসএলই জাতীয় রোগ থাকে অথবা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থাকে, সেক্ষেত্রেও কিন্তু দেখা দিয়ে থাকে আর্লি অ্যাবর্শন গুলো হয়ে থাকে। তো সাধারণত পরবর্তী যে অ্যাবর্শন গুলো, যে প্রথমে দেখা গেল যে হার্টবিট আসলো কিন্তু পরে গিয়ে দেখা গেল যে ব্লিডিং শুরু হয়েছে, এই ধরনের অ্যাবর্শন গুলো যদি আমরা দেখে থাকি, এগুলো কারণের জন্য নির্ণয় করে থাকি, তাহলে দেখা যায় সাধারণত মা হয়তো বা কোনো ওষুধ যেটা তার প্রেগনেন্সির জন্য ভালো ছিল না, বা প্রেগনেন্সি আমরা যেটাকে বলে থাকি আমরা প্রেগনেন্সি ক্যাটাগরি যে ড্রাগস গুলো, যেটা যেমন ক্যাটাগরি ডি ড্রাগ, এই ধরনের ড্রাগ যদি কিছু খেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেকেন্ড ট্রাইমেস্টার গিয়ে মানে পরবর্তীতে গিয়ে গর্ভপাত হয়ে থাকে। এছাড়াও মার যদি দেখা যেয়ে থাকে যে সে তার আনকন্ট্রোল ডায়াবেটিস, অথবা যদি থাকে যে জ্বরের মুখ টাইট করে ধরে রাখার যে প্রবণতা, যেটাকে আমরা বলি সার্ভাইকাল ইনকম্পিটেন্সি, এটা যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় ট্রাইমেস্টারে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে বা মিড ট্রাইমেস্টারে গিয়ে দেখা যায় যে গর্ভপাত হয়ে থাকে। এছাড়া যদি জ্বরে, তো অনেকের ক্ষেত্রে যদি দেখা যায় যে জ্বরে কোনো বড় টিউমার থাকে, সেক্ষেত্রেও কিন্তু গর্ভপাত হতে পারে। এছাড়া যদি জ্বরের কোনো অপারেশন থাকে বা জ্বরের মধ্যে যদি জন্মগত অ্যাবনর্মাল জ্বরের থাকে, যেমন বাইকনয়েড ইউট্রাস, ইউনিকনয়েড ইউট্রাস, যেটার ক্ষেত্রে দেখা যায় থাকে ভিতরে স্পেসটা থাকে না, অথবা জ্বরের ভিতরে যদি কোনো পর্দা মতো থাকে যে কারণে বাচ্চা গ্রো করতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু জ্বরের এই মানে সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে গর্ভপাত হয়ে থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে জ্বরের মুখে কোনো অপারেশন যদি হয়ে থাকে, যেমন সার্ভাইকাল কোনাইজেশন, অনেক সময় আমরা অনেক ধরনের অপারেশন জ্বরের মুখে করা হয়ে থাকে, অথবা রিপিটেড ডিএনসি, অথবা বারবার এমআর করলে অনেক সময় দেখা যেয়ে থাকে যে জরায়ুর মুখের যে নির্দিষ্ট যে তার যে একটা ধারণ ক্ষমতা, মুখটাকে টাইট করে রাখার সেই ক্ষমতাটা অনেক সময় নষ্ট হয়ে যেয়ে থাকে, এবং সেক্ষেত্রে তখন দেখা যেয়ে থাকে গর্ভপাত হয়ে থাকে। এছাড়াও যদি কিছু কিছু ডিজিজ আছে, যে সমস্ত ওষুধগুলো আমরা আগে থেকে হয়তো বা সে রোগে আক্রান্ত, যেমন হতে পারে সে আগে থেকেই তার থাইরয়েডের প্রবলেম রয়েছে, অথবা হাইপারথাইরয়েড রয়েছে, বা তার এসিলে রয়েছে, বা তার রক্তজনিত কোনো প্রবলেম রয়েছে, যেটার জন্য সে কিছু ওষুধ খাচ্ছে, যে ওষুধগুলো আসলে স্টপ করা উচিত। আরেকটা রোগ আমি বলবো যে এপিলেপসি, বা যেটাকে আমরা বলে থাকি খিঁচুনি, এটা মৃগী রোগ, এই ক্ষেত্রে যদি কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু গর্ভপাত করে থাকে। তো এই সমস্ত রোগগুলো যদি নির্ণয় করে প্রেগনেন্সি না হয়, তাহলে কিন্তু আসলে গর্ভপাতের সম্ভাবনা কম থাকে। কিন্তু এই রোগগুলো যদি নির্ণয় না করে যে ওষুধগুলো খাচ্ছে সেগুলো যদি সে কন্টিনিউ করতে থাকে, তাহলে কিন্তু অনেক সময় গর্ভপাত হয়ে থাকে। এছাড়াও প্রেশারের ওষুধও কিন্তু কিছু কিছু ওষুধ যেগুলো প্রেগনেন্সিতে নিরাপদ নয়, সে জাতীয় ওষুধগুলো খেলেও কিন্তু গর্ভপাত হয়ে থাকে। এছাড়া আরো যদি আমি কারণ কিছু বিশ্লেষণ করি, তাহলে দেখা যেতে পারে যদি কোনো মা স্মোকিং করে, বা সে রিক্রিয়েশনাল ড্রাগস খায়,
বা সে কোনো কিছু বিষয়ে অ্যাডিক্টেড থাকে, যে সমস্ত জিনিস কিন্তু, এবং এনভায়রনমেন্টাল পলিউশন এটাও কিন্তু একটা কারণ গর্ভপাত হওয়ার ক্ষেত্রে। এছাড়াও বাচ্চার জন্মগত কোনো প্রবলেম যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় সময়ের আগে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে আসলে জানতে হবে যে কি কারণে গর্ভপাত হয়েছে, এবং সে কারণগুলো নির্ণয় করে সেটাকে যদি আমরা সঠিক সময়ে আমরা যদি সেটা চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু একটা প্রেগন্যান্সি সুস্থ সময় ডেলিভারি হওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে।